আর এইভাবেই সাবাসী দিলেন শুভেন্দু অধিকারীকে অমিত শাহ, জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। शुभेंदुदा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदुदा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदुदा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড়ো তাবড়ো নেতারা হেরে গেলেন, হারলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। 21-এর নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর, পর পর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে দুটি আসনে দাঁড়ান শুভেন্দু অধিকারী, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নেবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। এর মধ্যে সবার নজর ছিল ভবানীপুরে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বিরোধী দলনেতা। এই লড়াইয়ে মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তাকে 15,105 ভোটের মার্জিনে হারালেন শুভেন্দু। এবার সবার নজর ছিল ভবানীপুরে, ঠিক যেমন 21-এ ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানেও দেখা গিয়েছিল মমতা শুভেন্দুর লড়াই। সেই লড়াইয়েও জেতেন শুভেন্দু। রাজ্য জুড়ে তৃণমূল ঝড় তোলে, কিন্তু নন্দীগ্রামে মমতা হেরে যান। 1956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারেও নন্দীগ্রামে তিনি পদ্ম ফুটিয়েছেন। 9,665 ভোটে হারিয়েছেন তৃণমূলের পবিত্র করকে। 2016 সাল থেকে পরপর 3বার নন্দীগ্রামে জয় শুভেন্দু। প্রথমবার হারিয়েছেন নিজের গড়ে, দ্বিতীয়বার হারালেন প্রতিপক্ষের ঘরে। পরপর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী, বিজেপির জায়ান্ট কিলার। নিউজ 18 বাংলা। ক্রিকেটে মহা শপথের আগে দক্ষিণেশ্বর চলে গেলেন সরাসরি এয়ারপোর্ট থেকে অমিত শাহ। এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বরে সরাসরি গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দক্ষিণেশ্বরে পুজো দেন অমিত শাহ। দক্ষিণেশ্বরে শাহের সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। দেখছেন আরতিও দিলেন, দক্ষিণেশ্বরে পুজো দিলেন। এয়ারপোর্ট থেকে সরাসরি দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে বেশ কয়েক মিনিট থেকে পুজো দিয়ে
তারপরে তিনি ফিরলেন কলকাতায় এবং বৈঠক করবেন আর কিছুক্ষণের মধ্যেই। আগামীকাল ব্রিগেডে মহাশপথ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ অনুষ্ঠান। ব্রিগেডে লক্ষ লক্ষ বিজেপি কর্মী, সমর্থক, মানুষ, সাধারণ মানুষের উপস্থিত থাকার সম্ভাবনা। জেলা থেকে, উত্তরবঙ্গ থেকে বহু মানুষ আসবেন। এই প্রথম ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান। বিজেপির নেতারা মনে করছেন ব্রিগেড ছাড়া আর কোথাও, অন্য কোথাও জায়গা নেই যে পরিমাণ ভিড় হবে। আজ বিজেপির পরিষদীয় নির্বাচন এবং পরিষদীয় যে বৈঠক, সেই বৈঠক থেকে উঠে আসবে কারা কারা কোন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বৈঠকে হবে, তার সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব কারা কারা পাচ্ছেন, এই সমস্ত কিছু প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই শাহী বৈঠক, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্বর্ধনা অনুষ্ঠান এবং 3টে থেকে 5টা হচ্ছে এই বৈঠক। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। এই পরিষদীয় বৈঠক নিয়ে এখন কতটা প্রস্তুতি এবং কি জানা যাচ্ছে বিজেপি সূত্রে? দেখো, হয়তো একটু 2-5 মিনিট দেরি হবে, কারণ এখনো পর্যন্ত সমস্ত বিধায়ক এসে উপস্থিত হননি এবং আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। ইতিমধ্যেই এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, ভূপিন্দর যাদব প্রত্যেকে কিন্তু এখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং এই বৈঠক 207 জন বিজেপি বিধায়ককে নিয়ে, এবং তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং মূলত পরিষদীয় দলের বিধায়কদের নিয়ে এই বৈঠক। সেখানে দলনেতা নির্বাচন হবে এবং এই দলনেতা বলতে মূলত তিনি মুখ্যমন্ত্রী হবেন সেটাই নির্দিষ্ট হবে এই আজকের বৈঠক থেকে। ইতিমধ্যে এক এক করে নয় প্রায় প্রত্যেকেই চলে আসছেন, হাতে গোনা কয়েকজন আর বাকি রয়েছেন, 10-20 জন হয়তো বিধায়ক আসা বাকি রয়েছেন, কিন্তু ইতিমধ্যে পানিহাটির অভয়ার মা এবং যারা অত্যন্ত উল্লেখযোগ্য মুখ ছিল তাদের প্রত্যেকেই, সোমা ঠাকুর, বনগার প্রত্যেকেই কিন্তু উপস্থিত হয়েছেন। এবং মুখ্যমন্ত্রী কে হবেন বা দলনেতাকে নির্বাচিত হবে সেটা বৈঠক থেকে সিদ্ধান্তের পরই হয়তো বিজেপির তরফে জানানো হবে। কিন্তু এখনো পর্যন্ত মহেন্দা, যে এখানকার যারা দায়িত্ব রয়েছেন সংগঠক, বিভিন্ন বিধায়কদের সাথে কথা বলে একটু আমরা বুঝতে পারছি পাল্লা ভারী কিন্তু শুভেন্দু অধিকারী, এবং তিনি সম্ভবত দলনেতা নির্বাচিত হতে যাচ্ছেন এবং এই জল্পনাটাই সব থেকে বেশি এখানে ঘুরছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রক কারা পাচ্ছেন তারও একটা আলোচনা হয়তো আজকের এই বৈঠকে আসতে পারে। যেহেতু কালকে শপথ গ্রহণ, সেই বিষয়টা আপাতত দলনেতা নির্বাচনের এই বৈঠক এবং নবনির্বাচিত যারা প্রত্যেক বিধায়ক তাদের সম্বর্ধনা জ্ঞাপন সেগুলি রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী দলনেতার পাশাপাশি কারা ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন সেটাও হয়তো এখানে একটা আভাস পাওয়া যাবে এই বৈঠক থেকে। একদম গোটা দেশের নজর এই দিকেই এখন। শাহ বৈঠকে নেতা বাছাই, বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন, এই নিয়ে বিজেপির বিধায়করা কি বলছেন দেখুন। আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন মহিলা এবং অনেস্ট, সুতরাং যে মন্ত্রকে দেবেন সেটার প্রতি পূর্ণ সহযোগিতা থাকবে আমার, এটাই। শ্যামাপ্রসাদের ভূমিতে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার জন্য বাঙালি আমাদের যে ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছে, যে ঐতিহাসিক রায় দিয়েছে, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আগামী 2-3 দশক ধরে বাংলার পুনর্জাগরণ, পুনর্গঠনের জন্য আমরা নিরলসভাবে কাজ করব। সরকার গঠন হতে দিক, যেমন যেমন অপরাধ এবং যেমন অপরাধী সেই মতো অ্যান্টিবায়োটিকের ডোজ আমাদের ঠিক করা আছে, শুধু সরকার গঠন হতে দিক। প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে সোনার পশ্চিমবঙ্গ হবে, সেই লক্ষ্যে শ্যামপুরবাসী 79 বছর ধরে যেখানে পিছিয়ে আছে, যেখানে মদ ছাড়া ওষুধ পাওয়া যায় না, সেই শ্যামপুরকে আমরা এগিয়ে নিয়ে যাব। শ্যামপুরে হাসপাতাল হবে, ব্রিজ হবে, রাস্তা হবে, মানুষ পানীয় জল পাবেন, স্কুল হবে, আরও ভালো কলেজ হবে, শ্যামপুরে শিল্প আসবে, কাজ আসবে, ছেলেমেয়েরা চাকরি করবে। এখন শ্যামপুরেতে ফোন করলে ঘরে দুয়ারে মদ চলে আসে, আগামী দিনে ফোন করলে ঘরে ওষুধ আসবে। মাইলস টু গো, এটা আমার স্বপ্ন নয়, শুধু মানুষের স্বপ্ন সেটা হওয়া উচিত। যেদিন তিনি থাকবেন না সেদিন তার প্রকৃত ফাইনাল অ্যানালিসিস সেটা যেন পজিটিভ হয়।